আসাদ পতনের রেশ না কাটতেই বিক্ষোভের মুখে সিরিয়ার নতুন সরকার। সাম্প্রদায়িক সহিংসতার জাতিগত দ্বন্দ্বকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠছে পরিস্থিতি। কাজাখস্তানে বিমান বিধ্বস্ত হওয়ার পরও বেঁচে ফিরলেন 29 আরোহী। দগ্ধ বিমানে টিকে থাকার অলৌকিক ঘটনা নিয়ে চলছে তোলপাড়। সূর্যের বায়ুমণ্ডলে ঢোকার রেকর্ড করতে যাচ্ছে নাসার মহাকাশযান পার্কার সোলার প্রোব। নতুন রেকর্ডের দ্বার প্রান্তে মানবজাতি। শিরোনামগুলো শুনছিলেন, নুসরাত বৃষ্টির সাথে আছি। আসাদ সরকার পতনের রেশ কাটতে না কাটতে বিক্ষোভের মুখে সিরিয়ার নতুন সরকার। সাম্প্রদায়িক সহিংসতা, জাতিগত দ্বন্দ্বকে কেন্দ্র করে ক্রমে উত্তপ্ত হয়ে উঠছে পরিস্থিতি। আল ওয়াইতিদের ধর্মীয় উপাসনালয়ে আগুন দেওয়ার পুরনো ঘটনার ভিডিও ছড়িয়ে নতুন করে আবার সহিংসতা উস্কে দেয়া হচ্ছে, আর নতুন প্রশাসনের দিকে আঙুল তোলা হচ্ছে। যদিও প্রশাসনের দাবি সংখ্যালঘু সম্প্রদায়ের সুরক্ষা নিশ্চিতে বদ্ধপরিকর এইচটিএস। উত্তাল সিরিয়া। হামা প্রদেশে ক্রিসমাস ট্রি পোড়ানোকে কেন্দ্র করে ছড়িয়েছে যে বিক্ষোভের আগুন, তাতে ঘি ঢেলেছে সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া এই ভিডিও। সহিংসতার পুরনো ভিডিও নতুন করে ছড়িয়ে দেশটিতে অস্থিরতা তৈরির চেষ্টার অভিযোগ উঠছে। ফুটেজে দেখা যায় সংখ্যালঘু আলওয়াইতিদের ধর্মীয় স্থাপনায় আগুন ধরিয়ে দিয়েছে যোদ্ধারা। দাবি করা হচ্ছে ক্রিসমাস ট্রির পর এবার আলওয়াইতিদের উপাসনালয়ে হামলার মধ্য দিয়ে সংখ্যালঘুদের নিশ্চিহ্নের মিশনে নেমেছে সংখ্যাগরিষ্ঠরা। আলওয়াইতি মাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ হয়ে প্রাণ হারিয়েছেন 5 জন, করা হচ্ছে এমন দাবিও। ক্রিসমাস ট্রি পোড়ানোর ঘটনায় খ্রিস্ট ধর্মাবলম্বীরা বিক্ষুব্ধ করছেনই, এবার তাতে যোগ দিয়েছে সংখ্যালঘু আলওয়াইতি জনগোষ্ঠী। সিরিয়া জুড়ে বিভিন্ন শহরে রাজপথে নেমেছে হাজার হাজার মানুষ। সবচেয়ে বড় বিক্ষোভ হচ্ছে তার্তোস আর লাতাকিয়াতে। বাশার আল আসাদের জন্মস্থান কারাদাহ আর হোমসেও হচ্ছে ব্যাপক বিক্ষোভ। পরিস্থিতি নিয়ন্ত্রণে হোমস, জাবলেহ সহ মোট 4টি শহরে জারি করা হয়েছে কারফিউ। এই ইস্যুতে নিজেদের অবস্থান পরিষ্কার করেছে সিরিয়ার নতুন প্রশাসন। টেলিগ্রামে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি 1 মাস পুরনো। ক্রিসমাস ট্রিতে অগ্নিকাণ্ডের ঘটনার সাথে কোনো সম্পর্ক নেই সেটির। এর সাথে সংশ্লিষ্টতা নেই এইচটিএস যোদ্ধাদেরও। নভেম্বরে বিদ্রোহকালীন অস্থিতিশীলতার সুযোগ নিয়ে কোনো অজ্ঞাত গোষ্ঠী চালায় হামলা। মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি অফ হিউম্যান রাইটস SOHRও বলছে ভিডিওটি পুরনো। এর আগে 18 ডিসেম্বর গ্রিক অর্থোডক্স চার্চে হয় এলো পাথারি গুলির ঘটনা। পরে সোমবার হামা প্রদেশের সুকাইলাবিয়াহ এলাকায় ক্রিসমাস ট্রি পোড়ানোকে কেন্দ্র করে নতুন করে ছড়ায় উত্তেজনা। অবশ্য শাসন ক্ষমতা গ্রহণের পর থেকেই সংখ্যালঘু সম্প্রদায়ের সুরক্ষা নিশ্চিতের অঙ্গীকার করে আসছে এইচটিএস। ইফাতারা খন্দকার, যমুনা নিউজ। আসাদপন্থীদের অতর্কিত হামলায় নিহত হয়েছেন সিরিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের 14 কর্মকর্তা, আরও 10 জন আহত হয়েছেন। বৃহস্পতিবার বিদ্রোহী জোট এইচটিএস নেতৃত্বাধীন নতুন প্রশাসন এই তথ্য জানিয়েছে। বন্দরনগর তার্তোসের কাছে এই ঘটনা ঘটেছে। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানিয়েছে আসাদ প্রশাসনের সাবেক এক কর্মকর্তাকে গ্রেফতার করতে সেখানে তারা অভিযান চালান এবং কুখ্যাত সিদনায়া কারাগারে বন্দীদের নির্যাতনের সাথে সেই কর্মকর্তা জড়িত ছিলেন। এ সময় অতর্কিত তাদের উপরে হামলা চালায় আসাদের অনুগত বাহিনীর সদস্যরা। দুপক্ষের মধ্যে ব্যাপক গোলাগুলি হয়, আর এ সময় নিরাপত্তা বাহিনীর গুলিতে 3 হামলাকারীও নিহত হয়। ঘটনার পর অঞ্চলটিতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। ঠান্ডায় জমে 3 নবজাতকের মৃত্যু হয়েছে গাজায়। বৃহস্পতিবার এই তথ্য জানিয়েছে আল নাসের হাসপাতাল। নিহত 3 শিশুর একজনের বয়স কেবল 3 দিন। ঠান্ডাজনিত রোগ হাইপোথার্মিয়া আক্রান্ত হয়ে তাদের মৃত্যু হয়। আল মাওয়াসির উপকূলীয় এলাকায় তাদের বাস ছিল। সমুদ্র তীরের তীব্র বাতাসের মধ্যে পর্যাপ্ত গরম কাপড়ের অভাবে এমন করুণ মৃত্যু হলো নবজাতকদের। স্থানীয় গণমাধ্যমগুলো বলছে চলতি বছর গাজার তাপমাত্রা নেমেছে 13 ডিগ্রি সেলসিয়াস। সামনে আরও ঠান্ডা পড়বে বলে শঙ্কা করা হচ্ছে। এই অবস্থায় শীতের কাপড় সংবলিত ত্রাণ প্রবেশ নিশ্চিতের আহ্বান জানিয়েছে মানবাধিকার কর্মীরা। যুদ্ধ পরবর্তী গাজার নিরাপত্তার দায়িত্ব নিজেদের কাছেই রাখতে চায় ইসরায়েল। বুধবার গাজার দক্ষিণাঞ্চলে গিয়ে এমনটাই জানিয়েছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটস। בתחום המנהרות החודרות
গাজার নিরাপত্তার দায়িত্ব আইডিএফ এর হাতেই থাকবে। যে কোনো সময় যে কোনো হুমকি মোকাবেলা, হামাসের টানেল সহ সন্ত্রাসীদের স্থাপনা ধ্বংস, ইসরায়েল ও আইডিএফ এর জন্য ক্ষতিকর এমন পদক্ষেপ প্রতিহতের ক্ষমতা থাকবে আইডিএফ এর। আমরা এটাই নিশ্চিত করব, গাজা, লেবানন, সিরিয়া কোথাও থেকে যেন ইসরায়েলের জন্য আর কেউই হুমকি হতে না পারে। আবারও আল-আকসা মসজিদ প্রাঙ্গণে প্রবেশ করলেন কট্টরপন্থী হিসেবে পরিচিত ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী বেন গভির। বৃহস্পতিবার সকালে মসজিদ প্রাঙ্গণে প্রবেশ করে নতুন বিতর্কের জন্ম দিলেন তিনি। সামাজিক মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে বেন গভির দাবি করেন, ইসরায়েলি সেনাদের নিরাপত্তা ও হামাসের কাছে জিম্মিদের দ্রুত উদ্ধারে প্রার্থনা করতে তিনি গেছেন সেখানে। আর এ সময় তার চারপাশে সামরিক বাহিনীর সদস্যদের ব্যাপক উপস্থিতিও ছিল। সম্প্রতি বেশ কয়েকবার আল-আকসা প্রাঙ্গণে প্রবেশ করেন কট্টরপন্থী এই ইহুদি নেতা। এমনকি সেখানে সিনাগগ তৈরির ইচ্ছার কথাও তিনি জানিয়েছেন। হামাস, হিজবুল্লাহ এবং আসাদ বাহিনীর মতো উপযুক্ত শিক্ষা দেয়া হবে হুতিদেরও, এই হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এমনকি পুরো মধ্যপ্রাচ্যে হামলার হুমকিও দিয়েছেন তিনি। আমরা শত্রুদের আঘাত করছি যারা আমাদের জীবন কেড়ে নেওয়ার পরিকল্পনা করেছিল। সবার ক্ষেত্রে একই পদক্ষেপ নেওয়া হবে। হামাস, হিজবুল্লাহ, আসাদ বাহিনীর মতো হুতিরাও উপযুক্ত শিক্ষা পাবে। বেশি দেরি করে ফেললে পুরো মধ্যপ্রাচ্যকেই এই শিক্ষা দেওয়া হবে। কাজাখস্তানে বিধ্বস্ত হয়ে আগুন ধরে যাওয়ার পরও বেঁচে গেলেন আজারবাইজান এয়ারলাইন্সের 29 যাত্রী। এই দুর্ঘটনার কারণ নিয়ে নানান জল্পনা কল্পনাকে ছাপিয়ে আলোচনায় এই অবিশ্বাস্যভাবে বেঁচে ফেরা। দগ্ধ বিমানে কিভাবে তারা টিকে রইলেন? জীবিত কয়েক আরোহী জানিয়েছেন, বিধ্বস্ত হওয়ার ঠিক আগ মুহূর্তে অক্সিজেন মাস্ক সরবরাহ করা হয়েছিল। আর যাত্রীদের ধারণা এ কারণেই হয়তো তাদের এই অলৌকিক প্রাণ রক্ষা। প্রত্যক্ষদর্শীর ক্যামেরায় বিমান বিধ্বস্ত হওয়ার দৃশ্য। ৬৭ জন আরোহী নিয়ে বুধবার আজারবাইজানের রাজধানী বাকু থেকে রওনা হয়েছিল এমব্রায়ার 190 ফ্লাইটটি। গন্তব্য ছিল রাশিয়ার গ্রোজনি। কুয়াশার কারণে রুট পরিবর্তন করে জরুরি অবতরণের চেষ্টা করে কাজাখস্তানে, তবে ব্যর্থ হয়ে আছড়ে পড়ে কাজাখ শহর আক্তাউয়ের জনবসতির উপর। বিধ্বস্ত হওয়ার পরপরই আগুন ধরে যায় বিমানে। এত বড় দুর্ঘটনায় আরোহীদের কারো বেঁচে থাকার আশা থাকে না বললেই চলে। মারাও গেছেন ৩৮ জন। তবে বিমানের আগুন নেভানোর পর ধ্বংসস্তূপের ভেতর মিলল প্রাণের সন্ধান। একে একে ২৯ জনকে জীবিত বের করে আনলেন উদ্ধারকারীরা। নিজের চোখে বিমানটি বিধ্বস্ত হতে দেখলাম। প্রয়োজনীয় উদ্ধার সরঞ্জাম নিয়ে দ্রুতই সেখানে যাই। আমি ভেতর থেকে ১৫ জনের মতো আরোহীকে জীবিত বের করেছি। আরোহীদের বেশিরভাগ আজারবাইজানের নাগরিক ছিলেন। রাশিয়া, কাজাখস্তান, কিরগিজস্তানের কয়েকজনও ছিলেন। বিমান বিধ্বস্তের আগে অক্সিজেন মাস্ক সরবরাহ করা হয়েছিল যাত্রীদের। ধারণা করা হচ্ছে সে কারণেই বেঁচে গেছেন এতগুলো মানুষ। যেভাবেই হোক, প্রিয়জনের প্রাণের স্পন্দনে স্বস্তি আর আনন্দে উদ্বেলিত পরিবার। চিন্তা করো না, মাকে বলো চিন্তা না করতে। আল্লাহর রহমতে আমরা বেঁচে গেছি। প্রায় পুরো হাতে সেলাই লেগেছে আমার। ভোরে উঠে নামাজ পড়ে ৬টার দিকে বেরিয়ে যান। ১২টা থেকে ১টার মধ্যে ল্যান্ডিং এর কথা জানিয়েছিলেন। টিভিতে বিমান বিধ্বস্তের খবর দেখলাম। বেঁচে যাওয়াদের তালিকায় তার নাম আছে। বিমান দুর্ঘটনায় মামলা দায়ের হয়েছে আজারবাইজানে। তদন্ত শুরু হয়েছে কাজাখস্তানেও। বিধ্বস্ত উড়োজাহাজের ব্ল্যাক বক্স ফ্লাইট রেকর্ডার উদ্ধার করা হয়েছে। রুশ গণমাধ্যম বলছে পাখির ঝাঁকের সাথে সংঘর্ষ হতে পারে দুর্ঘটনার কারণ। তবে এ বিষয়ে এখনই কিছু বলতে নারাজ আজারবাইজান কর্তৃপক্ষ। অনেক বিষয়ই আলোচনায় আসছে, তবে এখনই কোনো ধারণা করাটা ঠিক নয়। পুরো ঘটনা খতিয়ে দেখতে হবে। ব্রাজিলের বিমান প্রস্তুতকারী দ্য এমব্রায়ারকে বোয়িং ও এয়ারবাসের ছোটখাটো প্রতিদ্বন্দ্বী হিসেবে বিবেচনা করা হয়। ছোট কোম্পানি হলেও শক্তিশালী নিরাপত্তা রেকর্ড রয়েছে প্রতিষ্ঠানটির। ডরথি তাসরিন, যমুনা নিউজ। ভারতের রাজস্থানে ৭০ ঘন্টা পেরিয়ে গেলেও গভীর কুয়া থেকে উদ্ধার করা যায়নি ৩ বছর বয়সী শিশু চেতনাকে। বাধ্য হয়ে নিষিদ্ধ পদ্ধতির আশ্রয় নিচ্ছেন উদ্ধারকর্মীরা। ডাকা হয়েছে র্যাট হোল খননকারীদের। ইঁদুরের মতো মাটি খুঁড়ে চেতনার কাছে পৌঁছাতে চেষ্টা করবেন এই খননকারীরা। গত সোমবার খেলতে গিয়ে গভীর কুয়াতে পড়ে যায় শিশুটি। ছোট্ট মেয়েকে খুঁজে পাওয়ার আকুতি পরিবারের।
ভারতের রাজস্থানের কোটপুটলি এলাকায় ৩ দিন ধরে চলছে এই কর্মযজ্ঞ। একসাথে কাজ করছে ন্যাশনাল ডিজাস্টার রেস্কিউ ফোর্স ও স্টেট ডিজাস্টার রেস্কিউ ফোর্স, তবুও মিলছে না সফলতা। ৭০ ঘন্টা পেরিয়ে গেলেও এখনও গভীর কুয়া থেকে উদ্ধার করা যায়নি ৩ বছরের শিশু চেতনাকে। ক্রমে যখন চেতনার বাঁচার আশা ক্ষীণ হয়ে আসছে, তখন বাধ্য হয়ে নিষিদ্ধ পদ্ধতির অবলম্বন করেছে উদ্ধারকর্মীরা। এবার চেতনাকে বাঁচাতে ডাকা হয়েছে র্যাট হোল খননকারীদের। শাবল ব্যবহার করে ইঁদুরের মতো সরু গর্ত খোঁড়ার কারণেই নামে পরিচিত পদ্ধতিটি। একসময় খনি থেকে আকরিক উত্তোলনের কাজে ব্যবহৃত পন্থাটি ঝুঁকিপূর্ণ হওয়ায় ২০১৪ সালে নিষিদ্ধ করে ভারত সরকার। মূলত অত্যাধুনিক জেসিবি মেশিন ও পাইলিং মেশিনের সাহায্যে খনন কাজ চালিয়েও সফলতা পায়নি উদ্ধারকর্মীরা। এরই মধ্যে ১৬০ ফুট গভীর গর্ত খোঁড়া হলেও পাথরের বাধায় থেমে যেতে হয়েছে তাদের। এই সংকট সমাধানে দরকার পুরনো ধাঁচের র্যাট মাইনিং পদ্ধতি। আমরা পাইলিং মেশিন ব্যবহার করে ১৫৫ ফুট গর্ত খুঁড়ি, পরে একটি পাথরের কারণে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। আমরা পাইলিং মেশিনের অবস্থান পরিবর্তন করে ১৬০ ফুট পর্যন্ত গর্ত খুঁড়েছি। এখন আনুভূমিকভাবে গর্ত খুঁড়তে আমাদের ম্যানুয়াল পদ্ধতির প্রয়োজন। আশা করছি আজই উদ্ধার অভিযান শেষ করতে পারবো। গত সোমবার বাবার খামারে খেলতে খেলতেই ৭০০ ফুট গভীর কুয়োর ভেতর পড়ে যায় চেতনা। প্রথমে ১৫ ফুট গভীরে আটকে ছিল সে। পরে পরিবারের সদস্যরা উদ্ধারের চেষ্টা চালালে পিছলে গিয়ে উল্টো আরও গভীরে পড়ে যায়। বর্তমানে ১৫০ ফুট গভীরে রয়েছে শিশুটি। শ্বাস প্রশ্বাস স্বাভাবিক রাখার জন্য কুয়োর ভেতর পাঠানো হয়েছে অক্সিজেন পাইপ। অবুঝ সন্তানকে যে কোনো মূল্যে ফিরে পাওয়ার আকুতি চেতনার পরিবারের। सरकार सब मिल के गुरु मेरी बच्ची ने निकाला, बस मैं तो यही चाहूँ जो মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। নতুন রেকর্ডের দ্বারপ্রান্তে মানবজাতি। এবার সূর্যের বায়ুমণ্ডলে ঢোকার রেকর্ড করতে যাচ্ছেন নাসার মহাকাশযান পার্কার সোলার প্রোব। বিজ্ঞানীরা বলছেন সব ঠিক থাকলে ২৪ ডিসেম্বরই সূর্যের বায়ুমণ্ডলে প্রবেশ করার কথা রয়েছে যানটি। তবে এ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে শনিবার। প্রচণ্ড তাপমাত্রা আর তীব্র বিকিরণের কারণে কিছুদিন যোগাযোগ বিচ্ছিন্ন থাকার কথা রয়েছে যানটির। বিশ্ব ব্রহ্মাণ্ডের রহস্য নিয়ে সভ্যতার শুরু থেকেই কৌতূহলের শেষ নেই মানবজাতির। তাই বছরের পর বছর এ রহস্য উদ্ঘাটনে চলছে নিরলস গবেষণা। এরই ধারাবাহিকতায় এবার নাসার বিশেষ মহাকাশযান পার্কার সোলার প্রোব প্রথমবারের মতো গেছে সূর্যের সবচেয়ে কাছাকাছি। নাসার তথ্যানুযায়ী সব ঠিক থাকলে ২৪ ডিসেম্বরই সূর্যের বাইরের বায়ুমণ্ডলে প্রবেশ করেছে সেটি। সূর্যের খুবই কাছে থাকায় এই মুহূর্তে ১৪০০ ডিগ্রি সেলসিয়াসের মতো চরম তাপমাত্রা এবং তীব্র বিকিরণ সহ্য করছে স্পেসশিপটি। ১১.৫ সেন্টিমিটার পুরু কার্বন কম্পোজিট ঢাল দিয়ে সুরক্ষিত এটি। গতি ঘন্টায় ৪,৩০,০০০ মাইল। গতি বেশি হওয়ায় গলনাঙ্কে পৌঁছানোর আগেই নির্দিষ্ট পথ পাড়ি দিতে পারছে পার্কার, যে কারণে প্রচণ্ড তাপমাত্রা আর বিকিরণের মধ্যেও টিকে থাকার কথা যানটির। এর আগে মানবসৃষ্ট কোনো বস্তু সূর্যের এত কাছে যায়নি। সূর্যের কাছে যাওয়া নিশ্চিত করতে বিশেষ প্রক্রিয়ায় ভেনাসের মধ্যাকর্ষণের মাধ্যমে পার্কারের গতিতে পরিবর্তন আনা হয়েছে। প্রচণ্ড তাপমাত্রায় যাতে গলে না যায় সেজন্য ব্যবহার করা হয়েছে বিশেষ প্রতিরক্ষা শিল্ড। পুরো বিষয়টাই মানবজাতির জন্য অবিশ্বাস্য সাফল্য। বেশ জটিল এই প্রক্রিয়ার জন্য নাসার সাথে কয়েকদিন বিচ্ছিন্ন থাকবে পার্কারের যোগাযোগ। আগামী ২৮ ডিসেম্বর স্থানীয় সময় সকাল ৫টায় পরবর্তী সংকেত পাওয়ার কথা। মিশনটির মাধ্যমে সূর্য সম্পর্কে আরও গুরুত্বপূর্ণ ও নতুন তথ্য মিলবে বলে আশা করছেন বিজ্ঞানীরা। পার্কার যখন সূর্যের এত কাছে পৌঁছেছে তখন সময়টা মূলত সোলার ম্যাক্সিমামের, যার অর্থ সূর্য তখন সবচেয়ে বেশি গতিশীল। নক্ষত্রটিতে প্রচুর বিস্ফোরণের কারণে তৈরি হচ্ছে বিশাল সোলার ফ্লেয়ার, করোনাল মাস ইনজেকশন। এগুলো মিল্কি গ্যালাক্সির সবচেয়ে বড় বিস্ফোরণ। এক একটার আকার পুরো পৃথিবীর চেয়েও বিশাল। পার্কার সোলার প্রোবের এ অভিযান এক কথায় অবিশ্বাস্য। মহাকাশে পার্কারের যাত্রা শুরু হয় ২০১৮ সালে। এরই মধ্যে সূর্যকে ২১ বার প্রদক্ষিণ করেছে এটি। নাসার তথ্য, মহাকাশযানটি সূর্যের পৃষ্ঠ থেকে মাত্র ৩.৮ মিলিয়ন মাইল দূরে রয়েছে। ইফাতার খন্দকার, যমুনা নিউজ। উচ্চপদস্থ বেশ কয়েকজন কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যদের গুপ্ত হত্যার চেষ্টা ব্যর্থ করার দাবি করেছে রাশিয়া। অভিযোগ, ইউক্রেনের গোয়েন্দা সংস্থা এসব হত্যাকাণ্ডের চেষ্টা চালিয়েছে। রুশ গোয়েন্দা সংস্থা FSB জানায়
পাওয়ার ব্যাংক, নথিপত্রের ফোল্ডারের ভেতরে বোমা রেখে গুপ্ত হত্যার পরিকল্পনা করা হয়েছিল। আর এসব হামলা পরিকল্পনায় জড়িত থাকার অভিযোগে এরই মধ্যে 4 রুশ নাগরিককে আটক করা হয়েছে। যুদ্ধ শুরুর পর রাশিয়ার একাধিক শীর্ষ কর্মকর্তাকে হত্যাও করা হয়েছে। সবশেষ চলতি মাসে ইলেকট্রিক স্কুটারে বোমা রেখে হত্যা করা হয় দেশটির পারমাণবিক অস্ত্র সুরক্ষা বাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল কিরিলভকে। নির্বাচন পরবর্তী সহিংসতার মধ্যে মোজাম্বিকের রাজধানী মাপুতোতে একটি কারাগারে দাঙ্গার ঘটনায় কমপক্ষে 33 জন নিহত হয়েছেন। এই ঘটনায় 15 জন আহত হয়েছেন। কারাগার ভেঙে পালিয়েছেন 1,500-এর বেশি কয়েদি। বুধবার এই তথ্য নিশ্চিত করেছে দেশটির পুলিশ। এর মধ্যে 150 কয়েদিকে পুনরায় গ্রেফতার করা হয়েছে। এদিকে গত অক্টোবরের নির্বাচনের ফলকে কেন্দ্র করে দেশটিতে চলছে ব্যাপক বিক্ষোভ, সহিংসতা, ভাঙচুর, লুটপাট চালানো হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠান, ঘরবাড়িতেও। এবং সহিংসতা থেকে দেশটিতে বসবাসরত বাংলাদেশিরাও রেহাই পাচ্ছে না। বাংলাদেশি মালিকানাধীন 2 শতাধিক ব্যবসা প্রতিষ্ঠানও রয়েছে এই লুটপাটের শিকারের তালিকায়। ক্রিসমাস উপলক্ষে উৎসবের ছোঁয়া লেগেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বাসভবন হোয়াইট হাউসে। জমকালো সাজে সেজেছে ঐতিহাসিক ভবনটি, যা ড্রোন ভিডিও প্রকাশ করেছে কর্তৃপক্ষ। আমরা এবার এক নজর দেখে আসব হোয়াইট হাউসের ঝলমলে রোশনাইয়ের সেই ঝলক। এই ছিল যমুনা আইডেস্কের আয়োজনে। সাথে থাকার জন্য ধন্যবাদ।